আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়ে, অ্যাডভোকেট, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায়। আজকে অর্থঋণ আদালত আইন 2003 এর তৃতীয় পর্বের আলোচনায় আজকে আলোচনা করব মামলা দায়ের, আদালতের রীতি এবং কার্যপদ্ধতি সম্পর্কে। প্রিয় দর্শক, আশা করি আপনারা সাথেই থাকবেন। এই সম্পর্কে অর্থঋণ আদালত আইন 2003 6 ধারায় সুস্পষ্টভাবে আলোকপাত করা হয়েছে। মামলার বিচার পদ্ধতি কী হবে, মামলা দায়ের করতে হবে কোথায়, আদালতের রীতি এবং প্রসিডিউর, রুলস অ্যান্ড প্রসিডিউরগুলো সম্পর্কে বলা হয়েছে। তো অর্থঋণ আদালত আইন 2003 6 1 উপধারায় আমরা জানি যে অর্থঋণ আদালতে দায়েরকৃত কোনো মামলার অসামঞ্জস্যতা যদি থাকে, সেই সাপেক্ষে বিচার বা নিষ্পত্তির ক্ষেত্রে কিন্তু সিপিসিকে ফলো করতে হয়। আবার পক্ষান্তরে আমরা এটাও জানি যে 6(2) এবং 3 উপধারায় বলা হয়েছে যে মামলা দায়ের করতে হবে আরজি দাখিলের মাধ্যমে। আরজি এবং জবাবের যে বক্তব্য এবং সংশ্লিষ্ট যে দালিলিক প্রমাণাদি সমর্থনে এর সাথে কিন্তু হলফনামা দিতে হবে, এটা বাধ্যতামূলক। আরজির সাথে যে কোর্ট ফি দিতে হবে সেটা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি প্রদান করতে হয়। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি আইন সম্পর্কে যে আমার আলোচনাগুলো আছে সেখানে বিস্তারিত আছে এই ব্যাপারে। আর সেকশন 6 4 উপধারায় বলা হয়েছে অর্থঋণ আদালতে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সংযুক্ত যে এফিডেভিটটা দিতে হয়, এটা কিন্তু একটা সাবস্ট্যান্টিভ এভিডেন্স হিসাবে গণ্য হবে। এবং আদালত যদি কোনো মামলার একতরফা বা তাৎক্ষণিক নিষ্পত্তির কোনো চিন্তা করেন বা করতে চান, তাহলে কিন্তু কোনো সাক্ষীকে এক্সামিন না করে, পরীক্ষা না করেই কিন্তু কেবল এই যে হলফনামা যুক্ত যে আরজি বা প্লেইন্ট আছে বা লিখিত জবাব এবং সংশ্লিষ্ট যে দালিলিক প্রমাণাদি আছে সেগুলো বিশ্লেষণ করে রায় বা আদেশ প্রদান করতে পারবে কিন্তু আদালত। অর্থঋণ আদালতে কিন্তু এই আইনে কিন্তু জজ সাহেবকে সেই ক্ষমতা দেওয়া আছে। সেকশন 6 5 যে সাবসেকশন আছে সেখানে আর্থিক প্রতিষ্ঠান যদি মূল ঋণ গ্রহীতার বিরুদ্ধে মামলা দায়ের করার সময় থার্ড পার্টি যে মর্গেজর আছে বা থার্ড পার্টি যে গ্যারান্টর আছে তাদের ঋণের সহিত যদি আবার সংশ্লিষ্ট থাকে, তাহলে ওনাদেরকে বিবাদী পক্ষ করতে পারবে। এবং আদালত যদি কোনো রায় দেয়, আদালত কর্তৃক যে রায় আছে বা আদেশ বা ডিক্রি আছে সব কিছু কিন্তু সব বিবাদীর বিরুদ্ধে যৌথভাবে এবং পৃথক পৃথকভাবে কিন্তু কার্যকর হইবে। এবং ডিক্রি জারির মামলা সকল বা বিবাদী বা যারা দায়িক থাকবেন তাদের বিরুদ্ধে একই সাথে পরিচালিত হবে। এটা কিন্তু সুস্পষ্ট। শুধুমাত্র যিনি বড়োয়ার, প্রিন্সিপাল বড়োয়ার যিনি, ওনার বিরুদ্ধে হবে, অন্যদের বিরুদ্ধে হবে না তা না, প্রত্যেকেই এখানে আসবে। তবে এখানে একটা শর্ত থাকে যে ডিক্রি জারির মাধ্যমে যদি দাবি আদায় হওয়ার ক্ষেত্রে আদালত প্রথমে যদি মূল ঋণ গ্রহীতা বা যিনি দায়িক আছেন এবং বিবাদী যিনি থাকেন উনি, অতঃপর তারপরে যদি পরবর্তীতে ধাপে ধাপে তৃতীয় পক্ষ বা বন্ধকদাতা বা গ্যারান্টর যারা থাকেন এদের সম্পত্তি যতদূর সম্ভব এগুলাকে আকৃষ্ট করবে। প্রথম হচ্ছে প্রিন্সিপাল যে বড়োয়ার, তার দিকে যাবে বিষয়টা। তবে এর সাথে আরেকটা শর্ত আছে এই উপধারায়, যদি বাদীর অনুকূলে যদি কোনো ডিক্রি দাবি করা হয়, তাহলে তৃতীয় পক্ষ বা থার্ড পার্টি যে মর্গেজর বা থার্ড পার্টি গ্যারান্টর যারা আছেন তারা যদি অর্থ পরিশোধ করিয়া থাকে, তাহলে উক্ত ডিক্রি কিন্তু যথাক্রমে তাদের অনুকূলে স্থানান্তরিত হবে এবং তারা মূল যে ঋণ গ্রহীতা আছে, প্রিন্সিপাল যে ডেটর আছে, তাদের বিরুদ্ধে কিন্তু এটা প্রয়োগ বা জারি করতে পারবেন। এটার কিন্তু বিধান সুস্পষ্টভাবে এই উপধারায় বলা হয়েছে। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে অর্থঋণ আদালত আইনের 2003 যে 6 সেকশন 6 মামলা দায়ের, আদালতের রীতি পদ্ধতি, বিচার পদ্ধতি সম্পর্কে যেই আলোচনাটা আছে সেটা মোটামুটি আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে এবং পরবর্তী আলোচনাগুলোতে আমি আপনাদেরকে বলেছিলাম যে পরবর্তী পর্বগুলোতে অবশ্যই আমরা যে উচ্চতর আদালতের সেকশন ওয়াইজ সাইটেশন সহ আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করি এবং নিজে সৎ থাকি, অন্যকে সৎ কাজের উপদেশ দেই। মিথ্যা মামলা করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া উভয়ই মারাত্মক অপরাধ। আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী তো অপরাধ বটেই, শাস্তিযোগ্য অপরাধ, এবং
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখি এটি একটি জঘন্য পাপ এবং হারাম। তো আমি সকলের কাছেই একটি অনুরোধ থাকবে, যারা দেখছেন এবং শুনছেন, প্রত্যেকের সচেতন বিবেককে কোয়েশ্চেন করে কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে যাবেন বা মিথ্যা মামলা করতে যাবেন, প্রশ্ন করে বলছি, আপনারা মিথ্যা মামলা বা মিথ্যা সাক্ষ্য দিয়ে জুলুমকারীর পক্ষ অবলম্বন করবেন না। একজন জুলুমকারীর পক্ষ অবলম্বন করে তার একজন জুলুমকারীর জুলুমকে বা অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য যত কুশীলব থাকেন প্রত্যেকেই দুনিয়ার কাঠগড়ায় যদি নাও দাঁড়াতে হয় বা নাও দাঁড়ায় বিভিন্ন কারণে, on the day of resurrection, on the day of final judgment, ওখানে কিন্তু ছাড় নেই। বিশ্বাসীদের ক্ষেত্রে আমি কথাটা বলছি। সুতরাং এটা আমাদের খুব গভীরভাবে অনুধাবন করতে হবে। আমরা যারা পেশাজীবী আছি, ব্যক্তিগতভাবে আমি যতদূর জানি যে বিজ্ঞ আইনজীবীরা চেষ্টা করেন মামলা যাচাই বাছাই করে মামলা যদি ফাইল করার জন্য। মিথ্যা মামলা কেউ করতে আসলে উদ্বুদ্ধ করেন না, নিরুৎসাহিত করেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। বিজ্ঞ আইনজীবীরা তাই করেন এবং এটাই করা উচিত, আমি ব্যক্তিগতভাবেও তাই করি। তো যারা পক্ষদ্বয় আছেন, আপনারাও মিথ্যা মামলা করবেন না। যার বিরুদ্ধে মিথ্যা মামলা করবেন সে হয়ে যাবে মজলুম আর আপনি হয়ে যাবেন জালেম। মজলুম আর জালেম সাংঘাতিক ব্যাপার, কিন্তু আপনি জুলুম করলেন তার উপর। সেই ব্যক্তি প্রতিটা মুহূর্ত এই মিথ্যা মামলা করার পর থেকে যত সময়গুলো অতিক্রান্ত হবে প্রত্যেকটা সময়ে কিন্তু আপনার প্রতি তার একটা অভিশাপ বা অভিসম্পাত থাকবে এবং মজলুমের দোয়া বদদোয়া সবই আল্লাহ কবুল করে ফেলে। এটা কিন্তু একদম সুস্পষ্ট। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আমাদের। শুধু প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে, কারোর প্রতি একটু তাকাব্বুরি দেখানোর জন্য মামলা মোকদ্দমা এগুলা কম করাই ভালো। মিথ্যা মামলা তো করাই প্রয়োজন নেই, প্রয়োজনে নিজেদের মাধ্যমে সেটেলমেন্ট করে নেওয়া ভালো। অ্যামিকেবল সেটেলমেন্ট বা এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, আরবিট্রেশন, আপোষ যদি দুই পক্ষের মাঝে যদি আপোষ করিয়ে দেওয়া যায়, এটি অত্যন্ত সওয়াবের কাজ, অত্যন্ত ভালো কাজ। ধরুন মামলা না, শুধু দুইজন ব্যক্তি কোথাও ঝগড়া লাগছে অথবা যে কোনো একটা মতানৈক্যে পৌঁছেছে, সেই ক্ষেত্রে যদি তৃতীয় কোনো পক্ষ তাদেরকে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করে বা তাদেরকে নিবৃত্ত করে ঝগড়া থেকে বা কোনো ফাসাদ থেকে, সেটা কিন্তু অত্যন্ত ভালো কাজ এবং সওয়াবের কাজ। তো এই ব্যাপারে কোরআন হাদিসে কিন্তু সুস্পষ্ট নির্দেশনাও আছে। এটা যারা রিলিজিয়াস স্কলার তারা আরও ভালো বলতে পারবেন। তো আমি আমার সাধারণ জ্ঞানে যতটুকু জানি যে পক্ষদ্বয়কে মিলিয়ে দেওয়া, আপোষ মীমাংসা করে দেওয়া খুবই সওয়াবের কাজ, ভালো কাজ। এতে করে দুই পক্ষেরই লাভবান হয়। তো আজকের এই আলোচনার সাথেই কিছু কথা বলে ফেললাম আর কি, স্মরণে আসলো। যাই হোক, আশা করি আমরা সেইভাবে আমাদের জীবন অতিবাহিত করার চেষ্টা করব। স্বল্প সময়ের এই ট্রানজিটে এসে আমরা খুব বেশি জুলুম যেন মানুষ প্রতি না করে ফেলি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি।